সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বিলাসী গল্প নিয়ে আলোচনা করছিলাম। গল্পের সম্পূর্ণ আলোচনা শেষ হয়েছিল। এ পর্যায়েতে কিছু শব্দার্থ এবং বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শব্দার্থের প্রথমে আছে মা সরস্বতী। হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা এবং কলার দেবী বা বীণাপাণি বলা হয় তাকে। রম্ভারকাদি, কলার ছড়া বলা হয়। কলার ছড়াকে বলা হয় রম্ভারকাদি। রম্ভা অর্থ কলা। গুলি অর্থ আফিমের তৈরি এক রকমের মাদক। মালো সাপের ওঝা, অনগ্রসর নিচু শ্রেণী যাদেরা তাদেরকে বলা হয় মালো। সত্যযুগ আমরা বলেছিলাম হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ এবং কলিযুগ হচ্ছে 4 যুগে বর্ণিত শেষ যুগ। অকাল কুম্মান্ড মানে হচ্ছে অকর্মণ্য ব্যক্তি। নিকা মানে বিয়ে। প্রাতঃস্মরণীয় মানে অতি শ্রদ্ধের বা সকালবেলা যাদেরকে স্মরণ করা হয় এরকম ব্যক্তি। মনসা হিন্দু ধর্মের সাপের দেবী। কামাখ্যা ভারতের আসামে অবস্থিত একটা তীর্থস্থানের নাম হচ্ছে কামাখ্যা। বহুদর্শী অনেক দেখেছেন এমন বা বহু অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে বলা হয় বহুদর্শী। অতিকায় হস্তি মহাগজ বা মামত যেটা বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে। হুমায়ুন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। হুমায়ুন বাবরের ছেলে। ভূদেব বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় 19 শতকে বাংলা নবজাগরণের অন্যতম প্রতীকী ছিলেন তিনি। তার 3টা গ্রন্থের কথা বলা আছে: পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ এবং আচার প্রবন্ধ। কৃতবিদ্যা মানে হচ্ছে বিদ্যা অর্জন করেছে এমন পণ্ডিত ব্যক্তিকে বলা হয় কৃতবিদ্যা। পণ্ডিত হবে পণ্ডিত ব্যক্তি বা বিদ্বান। বৈচি কাঁটাযুক্ত একরকম ছোট গাছ এবং তার ফলকে বলা হয় বৈচি, আমরা দেখিয়েছিলাম। কানাস ঘরের পেছনের দিককার লাগানো জায়গা। খেজুর মেথি খেজুর গাছের মাথার কাছে নরম মিষ্টি অংশ বা রসকেও বোঝানো যায়। কামস্কাটকা মানে হচ্ছে প্রকৃত উচ্চারণ কামচাটকা, যেটা রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্ব অবস্থিত একটা উপদ্বীপ। এর দক্ষিণ পশ্চিমে ওখটক সাগর আছে এবং উত্তর পূর্বে বেরিং সাগর আছে। উপদ্বীপটি পার্বত্য, ত্রুন্দা এবং বনময়। বহু উষ্ণ প্রস্রবণ এবং 17টি জীবন্ত আগ্নেয়গিরি আছে এখানে। তাহলে কামস্কাটকাতে 17টা জীবন্ত আগ্নেয়গিরি আছে। প্রচুর স্যামন মাছ পাওয়া যায় বলে দ্বীপটি স্যামন মাছের দেশ নামেও পরিচিত। তাহলে স্যামন মাছের দেশ বলতে পরিচিত কাকে বলা হয়? কামস্কাটকাকে। এবং এর রাজধানী শহর হচ্ছে পেত্রোভালোভস্ক। সাইবেরিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত এশিয়ার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ হচ্ছে ভূভাগ বা ভূজমি। এশিয়া মহাদেশের 1/3 অঞ্চল এর মধ্যে পড়েছে। টুন্দ্রা, সরলবর্গীয় বৃক্ষের অরণ্য, স্তূপ, তৃণভূমি। পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ এখানেই অবস্থিত। তার মানে বৈকাল হ্রদের জন্য বিখ্যাত হচ্ছে সাইবেরিয়া। পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান চালু হওয়ার পর এখানে বহু শহর গড়ে উঠেছে। এডেন বলতে লোহিত সাগর এবং আরব সাগরের প্রবেশ পথে আরব দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটা বিখ্যাত বন্দরকে বলা হয়। এটা হচ্ছে সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত। পার্সিয়া পারস্য বা ইরান দেশকে বলা হয় পার্সিয়া। হুমায়ুন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র এবং দ্বিতীয় মুঘল সম্রাট। তিনি মুঘল সম্রাট আকবরের পিতা। তুগলক খা ভারতবর্ষের ইতিহাসে তুগলক খা নামে কোনো সম্রাট ছিলেন না। 3জন তুগলক খার নাম জানা যায়। একটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ তুগলক এবং ফিরোজ তুগলক। 40-এর কোঠা 40 থেকে 49 পর্যন্ত 40 থেকে 49 পর্যন্ত সংখ্যাকে বলা হয় 40-এর কোঠা। থার্ড ক্লাস বর্তমানে 8ম শ্রেণী। সেকালে মাধ্যমিক শিক্ষার শ্রেণী হিসাব করা হতো উপর থেকে। 10ম শ্রেণীকে বলা হতো প্রথম ফার্স্ট ক্লাস। 9ম শ্রেণীকে বলা হতো সেকেন্ড ক্লাস। এরকম করে পর্যায়ক্রমিকভাবে আসতো। প্রত্নতাত্ত্বিক পুরাতত্ত্ববিদ বা প্রাচীন ধ্বংসাবশেষ মুদ্রালিপি থেকে ঐতিহাসিক তথ্য নির্ণয়, অর্থাৎ একটা ছাপ থেকেও যেটা বয়স নির্ণয় করা যায় সেটাকে বলা হয় পুরাতত্ত্ববিদ। ফোর্থ ক্লাস এখনকার 7ম শ্রেণীকে বলা হয় ফোর্থ ক্লাস। সেকেন্ড ক্লাস এখনকার 9ম শ্রেণী। গুলি এর আগেও বলছি আফিমের তৈরি মাদক বড়ির মতো গুলি পাকিয়ে যেটা ব্যবহার করা হয়। উপরে আদালতের হুকুমে বলতে বোঝাইছে স্রষ্টার নির্দেশে।
এছাড়াও বাকি শব্দের অর্থগুলো আমরা একটু দেখে নিই। এমনই সুনাম বলতে দুর্নাম বোঝানো হয়েছে। মালো, সাপের ওঝা। সদ্ব্যয় করিয়াছি মানে হচ্ছে অপব্যয় করিয়াছি বোঝাতে ব্যবহার করা হয়েছে। কঙ্কালসার, অস্থিমজ্জার, অস্থি চর্মসার অবস্থা বা প্রায় কঙ্কালের মতন অবস্থা সেটা। যমরাজ মানে হচ্ছে মৃত্যুর দেবতা। যে বস্তুটি বলতে যে শক্তি অর্থে ব্যবহার করা হয়েছে। উৎকণ্ঠিত মানে উদ্বিগ্ন বা ব্যাকুল বুঝাইছে। আচ্ছন্ন মানে হচ্ছে অভিভূত। তিলার্ধ মানে তিল পরিমাণ সময়ের অর্ধেক মানে একেবারে সামান্য মুহূর্ত। প্রকৃতিস্থ মানে হচ্ছে স্বাভাবিক। চূড়ান্ত মীমাংসা মানে হচ্ছে শেষ নিষ্পত্তি। রসতলে গেল মানে হচ্ছে অধপতনে বা উচ্ছন্নে যাওয়া। নিকা বিয়ে যেটা হচ্ছে তাচ্ছিল্য সূচক ভাবে প্রয়োগ করা হয়েছে। কলি চার যুগের শেষ যুগ যেখানে হচ্ছে অন্যায় অত্যাচার অসত্য এগুলো বেড়ে যাবে। বদন দগ্ধ না হয়, মুখ যেন না পড়ে, সুনাম যেন নষ্ট না হয় সেটা। নীলবর্ণ হয়ে গেল মানে হচ্ছে বিবর্ণক হয়ে গেল। বীর দর্পে বীরত্ব প্রকাশের জন্য তর্জন গর্জন বা ভাবভঙ্গি এটাকে বোঝা হচ্ছে বীর দর্পে। নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হবে। এটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে একদিকে সর্বভারতীয় রাজারা এক পক্ষ নিয়ে যুদ্ধ করছিলেন, যেখানে শ্রীকৃষ্ণ ছিল নিরস্ত্র রথ সারথি, সেখানে নারায়ণের নিরপেক্ষ আচরণ ছিল কাপুরুষের মতো। সেই নারায়ণের পথলম্বীরাও আমাদের সমাজের আমাদের আচরণকে ভীরুতা বলতে লজ্জিত হবে। বাক্যাংশটিতে আসলে ব্যঙ্গ করে বলা হয়েছে যে আমাদের আচরণ এতই বর্বর বা আমরা এতই কাপুরুষের মতো যে আমাদের লজ্জা হওয়া উচিত এইরকম। বিলাত প্রভৃতি মানে হচ্ছে ইংল্যান্ড সহ ইউরোপীয় দেশসমূহকে বোঝানো হয়েছে যেখানে হিন্দু সমাজের আচার ধর্মের কোনো বালাই নাই সেটাকে বোঝাইছে। সনাতন হিন্দু ধর্ম হিন্দু কুসংস্কার মানে না মানে হচ্ছে হিন্দু ধর্মের কুসংস্কারাচ্ছন্নতাকে তীব্রভাবে ব্যঙ্গ করা হয়েছে। নামে চিরন্তন বা সনাতন হলেও হিন্দু ধর্ম যে কোনো কোনো ক্ষেত্রে আচার সর্বস্ব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের উপরেই সর্বস্ব থাকে, ওটার উপরে থাকে, তাছাড়া আর অন্য ক্ষেত্রে ধর্মের কোনো বালাই থাকে না সেটাকে বোঝানো হয়েছে। শ্রাব্য অশ্রাব্য মানে হচ্ছে শোনার যোগ্য বা অযোগ্য সকল কথা, শীল বা অশ্লীল এটাকে বোঝানো হয়েছে। অমার্জনীয় ক্ষমার অযোগ্যকে বোঝানো হয়েছে। কাল করিল যে ওই ভাত খাইয়া নিচু জাতের মেয়ে বিয়ে করাকে লঘু বা ক্ষমার যোগ্য অপরাধ বলে গণ্য করা হয়। আর তার হাতে ভাত খাওয়া বা একই সাথে রান্না করে খাওয়াটাকে বলা হয় অমার্জনীয় অপরাধ। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিব কি করিয়া এখানে ব্যঙ্গ করে বলা হয়েছে যে সরস্বতীর যদি প্রকৃত ভাবে অনুসরণ করতাম তাহলে সংকীর্ণতা থাকতো না। বারোয়ারি মানে হচ্ছে অনেকের সমবেত চেষ্টায় যা করা হয় সেটাকে বলা হয় বারোয়ারি বা সর্বজনীন বারোয়ারি। সদক্ষিণা পুরোহিতের সম্মানিক বা সেলামি সহকারে বোঝায় হচ্ছে সদক্ষিণা। ফলাহার জলযোগ বা ফল দিয়ে আহার করাকে বোঝা হয় ফলাহার। ধন্য ধন্য পড়িয়া গেল মানে হচ্ছে সকলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। সেটা কাশী বটে বোঝাচ্ছে যে কাশী ভারতের উত্তরপ্রদেশের একটা অবস্থিত সুবিখ্যাত এবং প্রাচীন তীর্থস্থান। সেখানে সাধু সন্ত পুণ্যার্থীর সমাবেশ যেমন হয় তেমনি দুশ্চরিত্র লোকজন আকড়াও সেখানেই জন্মে। মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূকে যেখান থেকে উদ্ধার করে আনা হয়েছিল তা কাশী হলেও তা যে তীর্থস্থান ছিল না বরং পতিতালয় বা অনুরূপ কোনো স্থান ছিল সেই ইঙ্গিতটাই এখানে ব্যবহার করা হয়েছে। মহত্বের কাহিনী মানে হচ্ছে মহানুভবতার কথা বা ব্যঙ্গার্থে নীচতার কথা, মানুষের লজ্জার কথা বলা হয়েছে। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশিকা পরীক্ষা, বর্তমানে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সমতুল্য বোঝায় এন্ট্রান্স পাস। ধুচুনি চাল ইত্যাদি ধোয়ার জন্য বহু ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়িকে বলা হয় হচ্ছে ধুচুনি। অবলীলাক্রমে মানে হচ্ছে অনায়াসে বোঝায় যেটা সেটাকে। পঞ্চমুখ পাঁচ মুখে যে কথা বলে বা মুখরিত সেই কথাকে বলা হয় পঞ্চমুখ। পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে মানে ব্যঙ্গ করে সুখ্যাতি বলা হয়েছে। গ্রামের গ্রামের মানুষদের যে পুরুষোচিত যে সমাজটা সেটাকে সমালোচনা এবং নিন্দা করেছেন। মন্ত্রসিদ্ধ মানে হচ্ছে মন্ত্রের সাধনায় সিদ্ধি অর্জন করেছে এমন যার উচ্চারিত মন্ত্র অব্যর্থভাবে কার্যকর হয় তাকে বলা হয় মন্ত্রসিদ্ধ। মনসা হিন্দু ধর্মানুসারে সাপের দেবীকে বলা হয় মনসা। মন্ত্রের দ্রষ্টা মানে হচ্ছে যিনি প্রথম মন্ত্রটা তৈরি করেছিলেন মন্ত্রসন্ত্র লাভ করেছিলেন তাকে। মন্ত্র সম্পর্কে সাধারণ লোকবিশ্বাস যে মন্ত্র কেউ তৈরি করেন না তা কোনো ভগবান দৈব বলে পেয়ে থাকেন। যার কাছে প্রথম মন্ত্র আবির্ভূত হয় তাকে বলা হয় মন্ত্রদ্রষ্টা। কামাখ্যা ভারতের আসাম রাজ্যে অবস্থিত প্রাচীন তীর্থস্থান, তান্ত্রিক সাধন এবং
উপাসকদের তন্ত্রমন্ত্র সাধনার জন্য যেটা বিখ্যাত তাকে বলা হয় কামাখ্যা। চক্রতুলিয়া মানে হচ্ছে ফনাতুলিয়া। খরিশ গোকরা মানে হচ্ছে খুব বিষাক্ত এক প্রজাতির সাপকে বলা হয় খরিশ গোকরা। বিশরী দোহাই সেটা হচ্ছে মন্ত্রশক্তি। বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, মৃত্যুঞ্জয় নামের অর্থ হচ্ছে মৃত্যুকে জয় করে, যেহেতু সে মারা যাচ্ছিল তার মানে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে আর জয় করা তার সম্ভব হয় নাই, যার কারণে বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নামটাকে তুচ্ছ করে ফেলছে। শ্বশুরের দেওয়া মন্ত্রসৌধি মানে হচ্ছে মৃত্যুঞ্জয় তার শ্বশুরের কাছ থেকে অমোঘ মন্ত্রসৌধি পেয়েছিলেন বলে জনশ্রুতি ছিল, যার কারণেই সে যেন সাপের কামড় থেকে বেঁচে থাকতে পারতো। ম্যাজিস্ট্রেটের আজ্ঞা মানে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বা হুকুম, যেটা অবশ্যই পালন করতে হবে। এই ধরনের ম্যাজিস্ট্রেট চলে গেলেও তার হুকুম অবশ্যই বলবৎ থাকে। তার মানে হচ্ছে বিষের যেহেতু আজ্ঞাটা, সাপ চলে গেছে কিন্তু তার আজ্ঞাটা ওইভাবেই ছিল যে সে সাপের বিষটাও ওইভাবেই কাজ করেছে, সেটাকে বোঝানো হয়েছে। বাঙালির বিষ, বাঙালির ক্রোধ বিদ্বেষ, এটা হচ্ছে মুখের বাক্যে সীমাবদ্ধ এবং সেটা ক্ষণস্থায়ী, সেটা সাপের বিষের মতো না যেটা সবসময় কাজ করবে। অপঘাত মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু যেটাকে বোঝায়। পিণ্ডি, শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে 1.5 চালের গোলাকার ডেলাকে বোঝা হচ্ছে যে পিণ্ডি। ভুজ্যু, উচ্ছুন্ডু নাকি এই ধরনের একটা শব্দ ছিল যেটাকে বলা হয় মৃতের আত্মার সৎকরি করার পরে খাবার দেওয়াকে। আত্মপ্রসাদ মানে হচ্ছে নিজের মনের তৃপ্তি বা আনন্দ লাভকে বোঝায় আত্মপ্রসাদ। বহুদর্শী, যেটা হচ্ছে জ্ঞানী বা অনেকে দেখেছেন এমন বহু অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে বলা হয়, তাকে বলা হয় হচ্ছে বহুদর্শী। এ পর্যায়ে আসবো বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন, এবং আমি আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা তৈরি করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি এই প্রশ্নগুলোর উত্তরটা বলে দেব না। প্রথম প্রশ্নটা, শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা ঘ ইউনিটে 99-98 সালে এসেছিল, 98-99 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। এই উক্তি কোন গল্পে আছে? এটা ঘ ইউনিটে 1 এবং 2 2001-2 সালে এসেছিল। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য সুতরাং মস্তলোক, উক্তিটির লেখককে? এটি 4-5 সালে এসেছিল, 4-5 শিক্ষাবর্ষের। বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়া তুলিয়াছেন, কি ফুটিয়া তুলিয়াছেন? সেটা আসছিল 2004 এবং 5 সালে। বিশরীর দোহাই বুঝি আর খাটে না, এখানে বোঝা গেল কখন, কোন সময়টাতে বোঝা গেল বিশরীর দোহাই আর খাটছে না? এটা 2004 সালে, 4-5 সালে আসছিল ঘ ইউনিটে। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই, এ বাক্যে উল্লেখিত পথের দৈর্ঘ্য মাইলে প্রকাশ করলে কতটুকু হবে? সেটাও আসছিল 2004-5 গ ইউনিটে। শ্লেষ্য দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। কথাটি যে প্রবন্ধ হতে নেওয়া হয়েছে তার সেই প্রবন্ধটার নাম কি? এটা 5 এবং 6 সালের প্রশ্নে এসেছিল। তোগলক খাঁর উল্লেখ আছে কোন রচনায়? এটাও এসেছিল 2006-7 সালের প্রশ্নে। এরপর আসি আরো কিছু প্রশ্ন। কোন সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়? সেই প্রশ্নটা এসেছিল 7 এবং 8 সালে। বিলাসী গল্পে ভূদেব বাবু বলতে কাকে বোঝানো হয়েছে? এটা ক ইউনিটে 7 এবং 8 সালে প্রশ্ন এসেছিল। স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে? সেটা ঘ ইউনিটে 8 এবং 9 সালে প্রশ্ন এসেছিল। দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ এবং সেই জন্য কিছু একটা আমাদেরই করতে হবে বা করা চাই। এই উক্তিটি কোন লেখকের? সেটা 8 এবং 9 সালের প্রশ্ন এসেছিলেন। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে, উক্তিটি কোন লেখক বলেছেন? সেটা 9 এবং 10 সালে এসেছিল। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, 4টা অপশন দেওয়া ছিল। এটা 9 এবং 10 সালের প্রশ্নে। বিলাসী গল্পটি কার জমানিতে লেখা? সেটিও আসছিল ঘ ইউনিটে 9 এবং 10 সালে। রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি বিলাসী গল্পে এই কথাটি কে বলেছিল? সেই প্রশ্নটাও এসেছিল 9 এবং 10 সালে। যাক, তার দুঃখের কাহিনীটা আর বাড়াইবো না। এ কথা কার প্রসঙ্গে বলা হয়েছে? সেটা 10 এবং 11 সেশনের প্রশ্নে এসেছিল। লাস্ট প্রশ্ন, ন্যাড়ার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল? সেই প্রশ্নটা এসেছিল ঘ ইউনিটে 10 এবং 11 সালে। এর সাথে সাথে এই বিলাসী গল্পের সম্পূর্ণটা শেষ হয়ে গেল।
শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি দিয়ে। উক্তিটা হচ্ছে, অবাধ্য যার স্ত্রী, জীবন তার দুর্বিষহ। আমি জানি যে আপনারা এখনো একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন, তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমার কাছে যে উক্তি সংকলন আছে সেই সংকলন থেকে এটা নেওয়া হয়েছে। আশা করি কেউ বাজেভাবে নিবেন না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।